সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাকর্মীরা কিভাবে জিপিএফ থেকে লোন সংগ্রহ করবেন, যোগ্যতা কি থাকতে হবে, কিভাবে আবেদন করতে হবে এবং ডকুমেন্ট কি লাগবে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। আপনারা অনেকেই এ বিষয়ে প্রশ্ন করেছিলেন, আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দেব। তার আগে বলি, আপনারা যারা আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই এই ভিডিওর প্রোডাক্টটাকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন, ভালো লাগলে কিনতেও পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে আমরা শিক্ষাকর্মীদের জিপিএফ থেকে লোন নেওয়ার যে যোগ্যতা, এলিজিবিলিটি, লোন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রিফান্ডেবল, একটা নন রিফান্ডেবল লোন। তো আমরা আগে জানবো যোগ্যতা কী থাকতে হবে, মিনিমাম যে ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা কি। প্রথমে বলা হচ্ছে যে ন্যূনতম চাকরির মেয়াদ, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু 5 বছর নিরবচ্ছিন্ন সার্ভিস করতে হবে, কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আপনি পাবেন রিফান্ডেবল লোন। আর যদি আপনি নন রিফান্ডেবল লোন নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম 15 বছর সার্ভিস করতে হবে। ঠিক আছে, আরও ডিটেলস আমি আলোচনা করব রিফান্ডেবল লোন এবং নন রিফান্ডেবল লোন সম্পর্কে। এখন আমরা ওভারঅল যোগ্যতা দেখে নিই, তারপরে আবেদন পদ্ধতি দেখে নেব। নিয়মিত চাঁদা জমা, এখানে চাঁদা বলতে আপনি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে, দেখুন আপনারা যে পরিমাণ অর্থ জিপিএফে প্রতি মাসে জমা করেন, ঠিক আছে, সেটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ জমা করতে হবে। ঠিক আছে, তারপর দেখুন যে আপনি যে সার্ভিসে চাকরি করছেন বা যেখানে যে স্কুলে, সেটা কিন্তু পার্মানেন্ট পোস্ট হতে হবে। যে আপনি শিক্ষককর্মী বা শিক্ষক পদে চাকরি করছেন সেটা অবশ্যই কিন্তু স্থায়ী পদ হতে হবে, পার্মানেন্ট পোস্ট হতে হবে। ঠিক আছে, আর সর্বোচ্চ ঋণের পরিমাণ, জমা টাকা ও বেতন সাপেক্ষ লোনের সীমা নির্ধারিত হয়। সেটা আপনি যত জমাবেন তার উপরে তার 75% এবং 90%, সেটা আমি ডিটেলস পরে আলোচনা করছি। আর কোনো বকেয়া বা আইনি সমস্যা আপনার থাকা চলবে না। ধরুন আপনি কোনো আগে লোন নিয়েছিলেন, সেটা চোকাননি, বা আপনার নামে কোনো যদি কোর্ট কেস থাকে তাহলে কিন্তু এই লোন পাওয়া যায় না। ঠিক আছে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কত ধরনের লোন আছে, তারপরে আমরা আবেদন করব কিভাবে তা জেনে নেব। জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে দু ধরনের লোন পাওয়া যায়, একটা হচ্ছে ফেরতযোগ্য অগ্রিম অর্থাৎ রিফান্ডেবল অ্যাডভান্স, আর একটা হচ্ছে অফেরতযোগ্য যেটা হচ্ছে নন রিফান্ডেবল উইথড্রল। তো আমি আগেই বলেছি যে ফেরতযোগ্য যে অগ্রিম বা রিফান্ডেবল লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 5 বছর সার্ভিস করতে হবে, এবং আপনি যে লোন নেবেন সেই লোনটা কিন্তু একটা ইন্টারেস্ট লাগবে না। ইন্টারেস্ট না দিয়ে আপনার যে পরিমাণ টাকা নিয়েছেন সেটা মাসে মাসে আপনি জমা শোধ করতে পারবেন। আর অফেরতযোগ্য লোন হচ্ছে যেটা আপনি লোন নেবেন এবং আপনাকে আর ফেরত দিতে হবে না। ঠিক আছে, তো দেখুন সুদমুক্ত ঋণ যা বেতন থেকে কিস্তিতে কাটা হবে মাসে মাসে। আর অফেরতযোগ্য যেটা লোন, নন রিফান্ডেবল, সেখানে জমা টাকা থেকে স্থায়ী উত্তোলন ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে ফেরত দিতে হবে না, যেটা আপনার টাকা আপনি তুলে নিচ্ছেন। ঠিক আছে, এবার এই পরিমাণটা জেনে নিই। এই দেখুন আপনার মোট জমার 75% আপনি তুলে নিতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন 100 টাকা জমিয়েছেন, তাহলে 75 টাকা আপনি ওই লোন পাবেন। ঠিক আছে, এবার দেখুন নন রিফান্ডেবলের ক্ষেত্রে সেটা কী হয়, 75 থেকে 90%, অর্থাৎ আপনার জমানো টাকার 75% থেকে 90% আপনি সম্পূর্ণ তুলে নিতে পারেন, আর সেটা ফেরত দিতে হয় না। এবারে আমরা জেনে নিই পরিশোধ করবেন কবে। এটা 12 মাস থেকে 36 মাস, অনেক অনেক ক্ষেত্রে 60টা মাসিক কিস্তিতে আপনি জমা দিতে পারবেন রিফান্ডেবল লোনটা। আর নন রিফান্ডেবল অ্যাডভান্সটা সেটা ফেরত লাগবেই না আর। ঠিক আছে, এবারে আমরা জেনে নেব কী কী উদ্দেশ্যে আপনি এই লোন নিতে পারেন। ঠিক আছে, প্রথমে যেটা বলা হচ্ছে যে রিফান্ডেবল লোন নিতে গেলে আবার চিকিৎসার জন্য আপনি নিতে পারেন। ধরুন আপনার কোনো বড় চিকিৎসা করাতে হবে, তার জন্য আপনি নিতে পারেন। আর নন রিফান্ডেবল লোন যেটা বলা হচ্ছে গৃহ নির্মাণ বা জমি ক্রয়, এসবের জন্য আপনি নিতে পারেন। বলা হচ্ছে যে উচ্চশিক্ষা, আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য আপনি রিফান্ডেবল লোন নিতে পারেন। আর সন্তানের বিয়ে বা উচ্চশিক্ষার জন্য আপনিও নন রিফান্ডেবল লোন নিতে পারেন। সন্তানের বিয়ের ক্ষেত্রে আপনি নন রিফান্ডেবল লোন নিতে পারেন। ঠিক আছে, চিকিৎসা, জটিল চিকিৎসার ক্ষেত্রেও নিতে পারেন, অবসরের আগে আপনি নিতে পারবেন। আর জরুরি কোনো খরচ আপনার রয়েছে সেটা করার জন্য আপনি অবশ্যই
এই লোন নিতে পারবেন। এবার আমরা জেনে নেব যে এই যে দুটো লোনের কথা আমি বললাম, যেটা অ্যাডভান্স বলাই বেশি ভালো, আমি লোন না বলে, যে নন রিফান্ডেবল অ্যাডভান্স এবং রিফান্ডেবল অ্যাডভান্স, তো উভয় ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কিন্তু কোনো সুদ লাগবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উভয় লোনের ক্ষেত্রে 0% ইন্টারেস্ট, কোনো সুদ কিন্তু লাগবে না। ঠিক আছে, এবার আমরা জেনে নেব যে কীভাবে আপনি আবেদন করবেন। জিপিএফ থেকে ঋণের যে আবেদন পদ্ধতি সেটা কীভাবে করবেন, প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা আবেদনপত্র পাওয়া যায়, যেটা প্রয়োজনীয় তথ্য আর স্বাক্ষরের সাথে আবেদনপত্রে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখন আপনারা যে অনলাইন পিএফ হয়ে গিয়েছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, সেখানে আপনারা কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন কিছুদিন পর থেকে, সেটা অনলাইনে আপনার সব কিছু হবে। ঠিক আছে, তাছাড়া আপনি এখন যদি নিতে চান তাহলে কিন্তু অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে প্রথম কাজ। ফর্ম ফিল আপের পরে আপনাকে সেই ফর্মের সঙ্গে কিছু প্রয়োজনীয় নথি দিতে হবে। আপনার চাকরির যে নথিপত্র রয়েছে, রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, তা বেতনের স্লিপ, জিপিএফ স্টেটমেন্ট, অন্যান্য যে প্রয়োজনীয় কপি রয়েছে, সেগুলো কিন্তু সমস্তটাই পরপর যুক্ত করে আপনাকে দিতে হবে। দ্বিতীয় কাজ এটা। তৃতীয় কাজ হচ্ছে যে এই সমস্ত নথি নিয়ে আপনি স্কুল কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করবেন। স্কুলের প্রধান বা কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে সেখান থেকে পারমিশন নিতে হবে। ঠিক আছে, স্কুল আপনাকে পারমিশন দেওয়ার পরে সেটা চলে যাবেন আপনার ডিআইয়ের কাছে পৌঁছে যাবে। ডিআই সেখানে ডাটাবেস যাচাইকরণ প্রক্রিয়াকরণ করবে এবং আবেদনপত্রটি ওই অনলাইনে, যেটা শুরু হয়ে গেলে অনলাইনে চেক করবেন এবং নথিপত্রের সাথে যাচাই করা হবে। সঠিক মিলে গেলে কিন্তু আপনার লোনটিকে অ্যাকসেপ্ট করা হয়ে যাবে এবং অ্যাকসেপ্ট হলে তারপরে কিন্তু আপনি যে পরিমাণ লোন চেয়েছেন সেটা আপনি পেয়ে যাবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু জমা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি লোন নেবেন কি না নেবেন এটা আপনার জমার অর্থ থেকে কিন্তু আপনি নিচ্ছেন। ঠিক আছে, সেই জন্য আপনাকে সুদও দিতে হচ্ছে না। এবং এবার যদি আপনার জমানো টাকা যদি আপনি তুলে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার অবসরের পরে হয়তো সমস্যা হতে পারে আর্থিক দিক থেকে। তো সব কিছু ভেবে এটা সম্পূর্ণ আপনার নিজের উপর যে আপনি লোন নেবেন কি নেবেন না। আমি ভালো মন্দ সব কিছু বললাম, তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নেবেন। আর খুব ভালো থাকবেন, ধন্যবাদ।